প্রিয় ছাত্রছাত্রী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ, তাদের পরীক্ষার তো রুটিন তোমরা পেয়েই গেছো। সুতরাং বাংলা যাদের আছে এবং তোমাদের অনেকের এসএকিউ নিয়ে ভয় ছিল, তাই 1 মার্কের যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তা উত্তর সহ আমি আলোচনা করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তোমরাই লাভবান হবে। দেখো, উত্তর সহ আলোচনা করছি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। 1 দাগের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? ভাষার ধ্বনি সম্ভার, যেমন ধ্বনিতত্ত্ব ও ধ্বনিবিজ্ঞান, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থতত্ত্ব ইত্যাদি। ধ্বনি ও বর্ণের পার্থক্য কী? ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক, বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। ধ্বনি মুখে উচ্চারিত হয়, বর্ণ লেখা হয়। পরের প্রশ্ন, রেজিস্টার কি? কোনো নির্দিষ্ট ডেটা স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত করা যায় এমন যান্ত্রিক ডিভাইস হলো রেজিস্টার। লোক নিরুক্তি কাকে বলে? কোনো অপরিচিত শব্দ যখন লোক সাধারণের উচ্চারণে অল্প বিস্তর ধ্বনি সাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে তখন তাকে লোক নিরুক্তি বলে। 2টি স্বাধীন ও 2টি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। স্বাধীন রূপমূল হলো বাঁশি, খেলনা। পরাধীন রূপমূল হলো বইগুলো। আন্ডারলাইন করে দিয়েছি যে পদটি, সেগুলি হচ্ছে পরাধীন রূপমূল। ছেলেটি, এই টি হলো পরাধীন রূপমূল। মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দাও। কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশের প্রথম ধ্বনি বা দল নিয়ে গঠিত নতুন শব্দকে মুন্ডমাল শব্দ বলে, যেমন ল সা গু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গ সা গু, ভিআইপি, এইচএম, সিএম এসবই হলো মুন্ডমাল শব্দ। এরপর চলো, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্যের গঠন কিভাবে হবে তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। এর আবিষ্কারক নোয়াম চমস্কি। পরের প্রশ্ন, থিসরাস কি? থিসরাস হলো এমন এক ধরনের অভিধান যেখানে সমজাতীয় শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে সাজানো থাকে। মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? স্বরধ্বনির সংখ্যা হলো 7, ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো 39। গুচ্ছধ্বনি কাকে বলে? শব্দের মধ্যে বা শেষে পাশাপাশি উচ্চারিত 2 বা ততোধিক ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। ল্যাড ও ল্যাস কি? নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, একে বলে সংক্ষেপে ল্যাড। মানুষের মাথায় যে ভাষা শেখার প্রক্রিয়া ঘটে থাকে তাকে বলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, একে সংক্ষেপে বলে ল্যাস। উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। ভাষায় ব্যবহৃত কিছু অব্যয়সূচক শব্দাংশকে উপসর্গ বলে, যেমন প্র, পরা, পরি, নির, অনা অর্থাৎ অনাহার, অবিচার, পরিহার, প্রহার। পরবর্তী প্রশ্ন, শৈলী বিজ্ঞান কাকে বলে? ভাষা বিজ্ঞানের যে শাখা কোনো সাহিত্যিকের লিখন শৈলী বিশ্লেষণ করে তাকে শৈলী বিজ্ঞান বলা হয়। ওড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে? দূত 2 পায়ের ফাঁকে একটা লাঠি দিয়ে ঘোড়ায় চড়ার মতো হেট করতে করতে বেরিয়ে যায়। এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখা পড়ে বক্তার বুকে ভরসা এলো, কারণ সাহেব একে সার্টিফিকেট দিয়েছে। খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়। কে ধাক্কা দিয়ে বেড়ায়? শম্ভু মিত্র রচিত বিভাব নাটকে বলা হয়েছে যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়। বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিভাব নাটকে আলোচিত রবীন্দ্রনাথের মালতী লতা হবে, লতাটা নেই, মালতী লতা দোলে গানটির ফিল্মি কায়দায় গাওয়ার পারমিশন। পরের প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? অমর গাঙ্গুলি সংস্কৃতে 13 পেয়েছিল বলে হেড পণ্ডিত প্রমোশন দেননি।
পরের প্রশ্ন, অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? অমর গাঙ্গুলি বহুরূপী নামক নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। আইজেনস্টাইন কে? একজন বিখ্যাত রুশ দেশীয় চলচ্চিত্র পরিচালক ছিলেন আইজেনস্টাইন। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, প্যাঁচটির পরিচয় দাও। বিভাব নাটকে নাট্যকার শম্ভু মিত্র যে প্যাঁচটির কথা বলেছেন তা হলো কোনো রকম নাট্য উপকরণ ছাড়াই শুধুমাত্র অঙ্গভঙ্গিমার ব্যবহার করে নাটক মঞ্চস্থ করা। সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম। বক্তা কি বুঝেছিলেন? থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে, সেই রাতেই বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা। এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যিটা কি? প্রতিভা যার আছে, বয়সে তার কিছু এসে যায় না। এটাই হলো জীবনের সত্য। চাকরিটা ছেড়ে দিলাম। কে কেন চাকরিটা ছেড়ে দিলেন? নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের প্রতি আবেগ ও ভালোবাসার কারণে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিসে বয়স বোঝা যায় না? লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফ সিসি কলপ লাগিয়ে রজনীবাবু ছেলে ছোকরাদের সঙ্গে যেভাবে ইয়ার্কি করেন তাতে তার বয়সটা বোঝা যায় না। মরে যাব তবু ভুলবো না। কে কি ভুলবে না? কথক রজনীকান্ত চট্টোপাধ্যায় সেই বড়লোকের সুন্দরী মেয়েটির আশ্চর্য ভালোবাসার কথা ভুলবেন না। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীর নির্মাণ কার্য শেষ হওয়ার পরের সন্ধ্যার কথা বলা হয়েছে। যখন সমুদ্র তাকে খেলো। সমুদ্র কি খেয়েছিল? আলোচ্য পংক্তিতে সমুদ্র আটলান্টিসকে খেয়েছিল, অর্থাৎ আটলান্টিস একটা দ্বীপের নাম। বিরাট আর্মাডা যখন ডুবলো। আর্মাডা কি? আর্মাডা বলতে স্পেনীয় রণতরীর বহরকে নির্দেশ করা হয়েছে। স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ যুদ্ধ জাহাজে আর্মাডা ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিলেন খুব। কেন ফিলিপ কেঁদেছিলেন? স্পেনের বিখ্যাত রণতরী আর্মাডা সমুদ্রে ডুবে গিয়েছিল বলে ফিলিপ খুব কেঁদেছিলেন। গলদের নিপাত করেছিল কে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় গলদের নিপাত করেছিল সিজার। জয় তোরণে ঠাসা কোন শহর? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বর্ণিত জয় তোরণে ঠাসা হলো মোহনীয় রোম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা পাথর আনার শ্রম দিত? কাদের খ্যাতি হতো? শ্রমিকরা পাথর ঘাড়ে করে আনতো রাজাদের প্রাসাদ নির্মাণের জন্য, আর খ্যাতি হতো রাজাদের। ইতিহাসের পাতায় রাজাদের নাম লেখা হতো। কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল? অলৌকিক গল্পে বর্ণিত মর্দানাকে জলের সন্ধান দেওয়ার জন্য গুরু নানক সামনের একটি পাথর তুলতে বলায় তা তুললে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল। সেকালে ঘন ঘন শাখা হতো। শাখা হলে কি করতে হতো? শাখা হলে শিখ ধর্মের মানুষের ধর্ম বা জাতির সম্মান রক্ষার জন্য আত্মবলিদান। শাখা হলো বাড়িতে অরন্ধন হতো। শাখা হলে বাড়িতে অরন্ধন হতো আর রাতে মেঝেতে শুতে হতো। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। কোন খবরে সবাই উত্তেজিত? যে পাঞ্জা সাহেব গুরু নানকের শিষ্য মর্দানার তেষ্টা মেটানোর জন্য বিখ্যাত, সেই পাঞ্জা সাহেবের উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, অথচ তা থামানোর অনুমতি দেয়নি ইংরেজরা। এই খবরে পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। আমি তা পারি না। বক্তা কি পারেন না? বক্তা অর্থাৎ কবি নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। সেই কবিতায় জাগে আমার বিবেক। বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় বিবেককে বিস্ফোরণের বারুদের সঙ্গে তুলনা করা হয়েছে। এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে ক্রন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলা হয়েছে। আমি দেখি কবি কি দেখতে চান। আমি দেখি কবিতায় কবি শুধু সবুজ গাছ দেখতে চান। আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে। কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। পরের প্রশ্ন,
বহুদিন জঙ্গলে যাইনি, জঙ্গলে না যাওয়ার ফল কি হয়েছে? বহুদিন জঙ্গলে না যাওয়ার ফল হিসেবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন। সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটছে? শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় শহরে বৃক্ষ নিধনের কারণে সবুজের অনটন ঘটছে। শহরের অসুখের ফলে কি হয়? কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় শহরের অসুখের কারণে সবুজের অনটন অর্থাৎ বৃক্ষ নিধন ঘটে। কবি কাকে মেঘ মোদির মহুয়ার দেশ বলেছেন? বহু দূরের কোনো এক অজানা নামহীন দেশকে কবি সমর সেন মেঘ মোদির মহুয়ার দেশ বলেছেন। গভীর বিশাল শব্দ, কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দের কথাই এখানে বলা হয়েছে। আমার ক্লান্তির ওপরে ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে? মহুয়ার ফুল। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? কয়লা খনির শ্রমিকদের চোখে হানা দেয় ক্লান্তির দুঃস্বপ্ন। অবসন্ন মানুষের শরীরে কি দেখা যায়? ক্লান্ত অবসন্ন মানুষের শরীরে দেখা যায় ধুলোর কলঙ্ক। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তিনি আঘাতের মধ্য দিয়ে, বেদনার মধ্য দিয়ে নিজের স্বরূপকে চিনতে পেরেছিলেন। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, কোন দেনা শোধ করার কথা কবি বলেছেন? জীবনের পদে পদে বিচিত্র দুঃখ বেদনার আঘাতে আঘাতে কঠিন সত্যকে স্বীকার করে মৃত্যুকে বরণ করলেই জীবনের ঋণ শোধ করা সম্ভব। সে কখনো বঞ্চনা করে না। কে কেন বঞ্চনা করে না? শেষ লেখা কাব্যের অন্তর্গত রূপনারায়ণের কুলে নামাঙ্কিত কবিতায় সে বলতে কঠিন সত্যের কথা বলা হয়েছে। এ জগৎ স্বপ্ন নয়। কবির কেন এ কথা মনে হয়েছে? যে জগতে কবি ছিলেন তা স্বপ্ন নয়, তা আঘাতে সংঘাতে ভরা কঠিন বাস্তব। এইভাবে তোমরা প্রতিটি প্রশ্ন এক এক করে দেখে নাও। তারপর ফাঁপি কাকে বলে উত্তর লেখা রয়েছে। পৌষ বাদলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে দেখে নাও। বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? বুড়ি খেপে গেল, কোন কথা শুনে বুড়ি খেপে গেল? পরের প্রশ্ন, সে স্বর্গ সুখ পায়, কে কিভাবে স্বর্গ সুখ পায়? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে উৎসব দীর্ঘদিন পর অভুক্ত উৎসব ভাত খেতে পেয়েছিল বলে ভাতের স্পর্শে সে স্বর্গ সুখ পায়। ঝিঙে শাল ও রামশাল চাল কারা কি কি দিয়ে খায়? কেন আসল বাধাটার খোঁজ করা হয় না তার? ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগ কি কি? উৎসবের বুকে আজ শত হাতির বল থাকতো, কি হলে এমনটাই হতো? উৎসবের বউ মেয়ে অর্থাৎ চন্ডুনি যদি বেঁচে থাকতো তাহলে তার বুকে 100 হাতির মতো বল বা ক্ষমতা থাকতো। মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা বেশি মাইনে পায় ও কেন? ওটা পাশবিক স্বার্থপরতা। কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে? উত্তর লেখা আছে, দেখে নাও। তারপরে আছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কার কেন এ কথা মনে হয়েছে? নিজেকে না খাইয়ে মরা বড় পাপ, এ কথা শুনে মৃত্যুঞ্জয় কি বলেছিল? উত্তরটা তোমরা নিজেই বার করবে। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। কোনো সাবজেক্টের সাজেশান যদি প্রয়োজন হয় তাহলে তোমরা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশান, সোশিওলজি, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, সাইকোলজি প্রতিটি সাবজেক্টের সাজেশান এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা চ্যানেলটি সার্চ করে দেখে নিও। আজ তাহলে এই পর্যন্ত।